সেইটাও যে একটা ভেজাল হতে পারে এইটা তার চিন্তার মধ্যে নাই, ফলে একটা বিপর্যয়ের দিকে আবার যাচ্ছে। ডক্টর তুহিন মালিক, আপনি নিশ্চয়ই নুরুল কবিরের ওই পুরনো 5 বছর আগের যে বক্তব্যটা যেটা আমি স্মরণ করালাম, আমি সেই অনুষ্ঠানটা উপস্থাপনা করছিলাম। নুরুল কবির, আমি তখন অবাক হচ্ছিলাম এইরকম একটা জনপ্রিয় সরকার একদিনের পরেই উনি বলছেন। তখন অনেক দর্শক আমাকে বলেছিলেন যে এটা কি ঠিক হলো? তো আজকে তো দেখা গেল যে কবির সাহেবই সঠিক ছিলেন। যাই হোক, আপনি বলেন। জি, উনিও যেটা বললেন যে শক্তি আছে কিনা, শক্তির খেলা তো হচ্ছে শক্তির, এক পক্ষ আর এক পক্ষকে মনে করছে যে আমরা, উনি যেটা বললেন যে আমরা যেভাবে লড়াই করে ক্ষমতা হস্তান্তরে কি বারবারই শক্তি দেখাতে হবে? না, আমাদের সমস্যাটা হয়ে গেছে যে 42 বছরে আমরা ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া তৈরি করতে পারলাম না। সমস্যা এখানে প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে এখন ক্ষমতায় আসার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে ক্ষমতা হারাবার পর বের হয়ে আসার উপায়টা, এক্সিটটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে। যে আমি যে ক্ষমতা হারিয়ে কারা কাছে দিব, কিংবা যে যখন নিবেন তখন তো আমাকে অস্তিত্বই রাখবেন, যে এমন ভীতিকর অবস্থা হয়ে গেছে যার ফলে ক্ষমতাটা কেউ হারাতে চাচ্ছে না। যে ক্ষমতা হারালে জীবনও চলে যেতে পারে এরকম হুমকি রয়েছে। যার ফলশ্রুতিতে দেখেন এই সরকারও যেটা চাচ্ছে যে আজকেই গতকালকে মহিউদ্দিন খান আলমগীর বললেন যে বিএনপির যুদ্ধ করারও শক্তি নেই, এবং সমস্ত হানিফ সাহেব অন্যান্য বারবার তাদেরকে খোঁচাচ্ছে বিএনপির কোনো সাহস নেই, শক্তি নাই, সামর্থ্য নেই, তারা নপুংসক, তারা আন্দোলন করতে পারে না, খোঁচাচ্ছে যে বিএনপি কোনোভাবে সংঘাতে আসুক। তো বিএনপি দেখছে তারা 5টা সিটি কর্পোরেশনে জিতেছে এবং জনগণের রায় তাদের পক্ষে যাচ্ছে। এখন যদি সংঘাত চলে যায় তাহলে যে জিনিসটা তারা পেতে যাচ্ছে, যে নির্বাচনের বিজয়টা, সেটা হারিয়ে যাবে, হয়তো তৃতীয় কারো কাছে চলে যাবে। এবং তারা কিন্তু চাচ্ছে যে একটা সংঘাত হলেই তারা দীর্ঘমেয়াদী ভাবে কোনো না কোনো ভাবে রয়ে যাবে। এবং শুধু তাই না, এটা খুব বলাটা খুব, আমরা তো এই জিনিসগুলোতে খুব সেন্সার করি। আজকে এরশাদ সাহেব সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে, দেখেন আমাদের নির্বাচন নিয়ে, আমাদের সমঝোতা নিয়ে পৃথিবীতে সবসময় কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা, জাতিসংঘও বলেছে, কিন্তু সবসময় কিন্তু আরব বিশ্ব চুপ ছিল। এবার কিন্তু আরব বিশ্বের অনেকগুলো দেশ কথা বলছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক হচ্ছে চীন কোনোদিন কারো আভ্যন্তরীণ বিষয়ে কথা বলে না। দিস ইজ দ্য ফার্স্ট টাইম চীনের রাষ্ট্রদূত লি জুন আমাদের সরকারকে বলেছে সমঝোতা আসার জন্য, এবং তার 2 দিন পরেই জাতিসংঘের মহাসচিব ফোন করলো আমাদের 2 নেত্রীকে, এবং তার কদিন পরেই জন কেরি সাহেব ফোন করলেন। তো এই কথাটা বলছি এই কারণে যে দেখেন পৃথিবীর সবগুলা প্রভাবশালী রাষ্ট্রই কিন্তু এটার মধ্যে আছে, শুধু তাদের কি যায় না আসে এই কারণে যাদের স্বার্থটা খুব বেশি জরুরি। এই অঞ্চল অস্থিতিশীল হলে যারা সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে, বন্ধী প্রতিমরা, আমাদের ভারতের কথাই বলছি খোলামেলা, তারা কিন্তু মুখ বন্ধ করে আছে। তারা কিন্তু কখনোই কোনো পক্ষেই কিংবা কোনো কিছুই বলছে না। তার একটাই কারণ যে এখানে যদি একটা ডিস্টারবেন্স হয়, তাহলে যদি কোন রকম শান্তিরক্ষীও যদি এই দেশে আসে, তখন তারা লিডিং দিবে, এবং তারা এই জিনিসটাই চাচ্ছে যে দেশটা অস্থিতিশীল হোক, এবং তারা সেখানে নায়কের ভূমিকায়, নেতার ভূমিকা অবতীর্ণ হবে। জি, আমি এটা দর্শকের প্রশ্ন নিই। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, আমি সালেহ আহমেদ বলছিলাম। জি, বলুন। আমি বলতে চাচ্ছি, আপনারা 30 সিট, 40 সিট, 10 সিট নিয়ে আলোচনা করছেন, ইলেকশন নিয়ে আলোচনা। আমার প্রথম অবজারভেশন হচ্ছে ইলেকশনটা কোথায় সামনে, এক। আর নুরুল কবির ভাই বলছিলেন যে যারাই এরকম 3/4 আসন পেয়েছে বা এরকম 2/4 আসন পেয়েছে, তারা এরকম করে ভরাডুবি হয়েছে। সেই ভরাডুবি হওয়াগুলোর যে অন্য প্যারামিটার গুলি ছিল, সেই প্যারামিটার আর বর্তমান প্যারামিটারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমি একটা দুটো আপনার অনুমতি নিয়ে শুধু বলি যে একটা গভর্নমেন্ট পরবর্তী সরকারে ব্যাক করার প্রথম শর্ত হচ্ছে অর্থনৈতিক অবস্থা। অর্থনৈতিক প্যারামিটারে আমাদের প্রবৃদ্ধি কিন্তু কমেনি, আমাদের প্রবৃদ্ধি বেড়েছে, এক। আমাদের দারিদ্রতা কমার রেট কিন্তু বেটার, আমাদের এক্সপোর্ট রেট বেটার, আমাদের ফরেন আর্নিং